হ্যালো ফ্রেন্ডস, প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো গতদিন একটা তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে চলে এসেছিল অন্তর্বর্তীকালীন একটি নির্দেশিকা, যে নির্দেশিকাটি নিয়ে কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন স্টুডেন্টসদের মধ্যে বিভিন্ন মিসকনসেপশন তৈরি হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এবং একদিকে কিন্তু সুবিধাও হয়েছে অনেক যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের। তো আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে চলে আসা দুটো নোটিফিকেশন নিয়ে ডিসকাস করব। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রাইমারির চাকরি করতে গেলে কত এজ লিমিট দরকার হয়, অর্থাৎ কত বয়স সীমা পর্যন্ত চাকরিতে জয়েন করা যায় বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, সেইটা নিয়ে অনেকের ডাউট থাকছে। এবং আমরা দেখেছি যে যেহেতু প্রত্যেকটা বছর এই প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে না এবং রিক্রুটমেন্ট প্রসেস দিন দিন অনেকটাই পিছিয়ে গেছে, সেজন্য অনেকের এমন হয়েছে বয়স সীমা কিন্তু পেরিয়ে গেছে। অর্থাৎ যেটা এজ বার থাকে, বিশেষ করে 40 বছর পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কারোর 5, কারোর 3 বছর পর্যন্ত ছাড় থাকে। তো সেই 40 বছর বয়স পর্যন্ত এজ বার অনেকের পেরিয়ে গেছে, তাদের জন্য চলে এসে নতুন নির্দেশিকা। তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে 11,765, এই রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। কেন অংশগ্রহণ করতে পারবে? কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রিক্রুটমেন্ট দেওয়া যায়নি বলে এটা বোর্ডের দায়বদ্ধতা যে এজ বার পেরিয়ে গেলেও সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিতে হবে। তো 2017-তে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে, কিন্তু এজ সমস্যার জন্য বা বয়সের সমস্যার জন্য তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তারাও রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তো আশা করছি যারা যারা অলরেডি ওভার এজ হয়ে গেছেন তাদের আর প্রবলেম থাকলো না, তাদের জন্য বেস্ট উইশেস জানাচ্ছি। এবং গতকাল আমরা জানি যে ফার্স্ট ফেজের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবং সেই ইন্টারভিউয়ের যে বিষয়গুলো ছিল, এর আগে আমরা দেখেছি পেন্সিল দিয়ে নাম্বার লেখা বা অন্যান্য যে বিষয়গুলো এগুলো হতো, এবার থেকে সেটা হবে না। ফাইনালি সেই নাম্বারটা, ইন্টারভিউর যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু সেন্ট্রাল সার্ভারে আপলোড হচ্ছে, যাতে করে স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করানো যেতে পারে। সুতরাং এটা আমাদের কাছে একটা আশার আলো, যারা আগামী দিনে আমরা প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছি বা পরীক্ষা অলরেডি দিয়েছি এবং আমরা প্রাইমারিতে চাকরি করতে চাই তাদের জন্য। এরকমভাবে রিক্রুটমেন্ট প্রসেস যদি চলে তাহলে দ্বিতীয় কোনো কমপ্লেন রাখার জায়গা থাকে না। তবে হ্যাঁ, যেটা বলা হচ্ছে সেটা যেন স্বচ্ছভাবে হয়, এটা আমাদের প্রার্থনা। এবার আসি সিটেট কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেই সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে প্রাইমারি টেটের সুযোগ দিতে হবে। এটা বিচারপতিদের পক্ষ থেকে বলা হয়েছিল। ইন্টারিম অর্ডার ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন নির্দেশিকা ছিল, এবং বলা হয়েছিল যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশ মানেই তারা চাকরি পাবে এমনটা নয়। পরবর্তীতে তাদের যোগ্যতা, তাদের পুরো ইচ অ্যান্ড এভরিথিং দেখে আদালতের নির্দেশিকা অনুযায়ী চাকরির ক্ষেত্রে তারা রিক্রুটমেন্ট বা চাকরির ক্ষেত্রে তাদের অ্যাপয়েন্টেড করতে হবে বা রেকমেন্ড করতে হবে, এমনটা বলা হয়েছিল। তো সিটেটের এই যে বক্তব্যটা ছিল গতদিন নিউজ পোর্টালে এসেছিল, সেটা আলটিমেটলি বাস্তবায়ন হলো। প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে সিটেটদের এই 2022 টিচার এলিজিবিলিটি টেস্টের পরবর্তীতে বা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে এবং তারা অংশগ্রহণ করতে পারবে। তার জন্য তাদের কি করতে হবে, যেমনটা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে করতে হয়েছিল টিচার রিক্রুটমেন্ট প্রসেসের যে জায়গাটা ছিল সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, তো এখনো পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন করতে হবে যারা সিটেট কোয়ালিফাইড অলরেডি রয়েছে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ পেপার 1 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এই যে প্রাইমারি টেট রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য। এবং তার জন্য রেজিস্ট্রেশন অবশ্যই প্রত্যেকেই করতে হবে, কোনো রকম ভাবে রেজিস্ট্রেশন ছাড়া হবে না। রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়নি বা রেজিস্ট্রেশনের জন্য কোনো নোটিফিকেশন এখনো আসেনি, তবে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসে রেজিস্ট্রেশন প্রসেসে আগে অংশ নিতে হবে, তার পরবর্তীতে অ্যালটমেন্ট হবে কার কবে কোন ফেজে ইন্টারভিউ হবে। তবে হ্যাঁ, এটা বলা হয়েছে সেপারেটলি ইন্টারভিউর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সিটেটদের ইন্টারভিউ একই সাথে হবে এমনটা নয়, সিটেটদের সেপারেটলি ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সেকশনে আমরা দেখেছি বিএড ক্যান্ডিডেটদের আলাদা ইন্টারভিউর ব্যবস্থা, ডিএলএড ক্যান্ডিডেটদের আলাদা ইন্টারভিউর ব্যবস্থা, এইভাবে সেকশন ওয়াইজ ফেজ ওয়াইজ কিন্তু ইন্টারভিউর যে প্রসেস সেটা ডিফারেন্ট ওয়েতে চলতে থাকে। তো সিটেটদের আগে হবে রেজিস্ট্রেশন, তার পরবর্তীতে তাদের ইন্টারভিউর যে প্রসেস সেটা স্টার্ট। এবার প্রশ্ন থাকছে অনেকে বলছেন এটা ভুল, এটা নেগেটিভিটি ছড়াচ্ছে বা নেগেটিভ একটা জায়গা তৈরি হচ্ছে। এর ফলে নাকি সিটেট কোয়ালিফাইড অল ইন্ডিয়া বেসিস বিভিন্ন রাজ্য থেকে ক্যান্ডিডেটরা প্রাইমারি টেটে অংশ নিতে পারবে। এটা একদমই ভুল। কেননা
স্টেট ওয়াইজ যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টগুলো হয় সেখানে শুধুমাত্র সেই স্টেটের ক্যান্ডিডেটরা চান্স পায়। আমরা দেখেছি আমাদের রাজ্যের টেটে আসাম ত্রিপুরার ক্যান্ডিডেটরা চান্স পায়নি। অনেকের এটা ধারণা রয়েছে সেন্ট্রাল টেটে সবাই সুযোগ পায়, তার মানে সে যে কোনো জায়গা থেকে যে কোনো রাজ্যে প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট পাস না করেও সেই রাজ্যের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অংশ নিতে পারে। এটা একদমই ভুল। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা সিটেট কোয়ালিফাইড, এই রাজ্যের ক্যান্ডিডেট তারাই সুযোগ পাবে এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার। বাইরের রাজ্যের কোনো সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট কিন্তু এখানে এসে সুযোগ পাবে না। এটা আমাদের আগে প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আশা করছি আজকের পর থেকে পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেল, আর আপনারা দুশ্চিন্তার মধ্যে থাকবেন না। অর্থাৎ আপনি প্রাইমারি টেট কোয়ালিফাই করলেও আপনি চান্স পাচ্ছেন টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে, আপনি সিটেট কোয়ালিফাই করলেও কিন্তু সুযোগ পাচ্ছেন টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে। আশা করছি আজকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এবং এর পরবর্তীতে যেমন যেমন তথ্য আসবে এই নিয়ে অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবো ভিডিও। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।